সম্প্রতি জামায়াতে ইসলামী আর বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে যে বেশ কয়েকটি বৈঠক হল তা নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। এখন প্রথম দেখাতে মনে হতেই পারে যে এগুলো খুবই সাধারণ, মানে একটা কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব যে এই বৈঠকগুলো আসলে নিশ্ছক সৌজন্যের ব্যাপার না। এর গভীরে কিন্তু লুকিয়ে আছে একটা খুবই সুচিন্তিত রাজনৈতিক কৌশল। তো প্রশ্নটা এখানেই, এগুলো কি আসলেই শুধু একটা কার্টেসি কল, নাকি এর পেছনে আধুনিক রাজনীতির কোনো জটিল হিসাব নিকাশ কাজ করছে? চলুন এই বৈঠকগুলোর গভীরে গিয়ে এর আসল উদ্দেশ্যগুলো একটু বোঝার চেষ্টা করি। সৌজন্য সাক্ষাতের ঊর্ধ্বে এক আধুনিক রাজনৈতিক কৌশলের ব্যবচ্ছেদ। দেখুন, রাজনীতিতে যা ওপর থেকে দেখা যায়, ভেতরের গল্পটা প্রায় কিন্তু অন্যরকম হয়। আর এই বৈঠকগুলোও ঠিক সেরকমই। একটা সাধারণ সৌজন্য সাক্ষাতের আড়ালে এখানে আসলে অনেকগুলো স্তর নিয়ে গড়া একটা কৌশল কাজ করছে। চলুন আমরা এর প্রত্যেকটা স্তর এক এক করে খুলে দেখি। আচ্ছা, সৌজন্য সাক্ষাৎ বলতে আমরা সাধারণত কি বুঝি? মানে ভদ্রতার খাতিরে একটা ফর্মাল মিটিং, তাই না? আন্তর্জাতিক কূটনীতিতে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যখনই এর সাথে রাজনীতি মিশে যায়, তখন এর অর্থ কিন্তু আর এতটাও সহজ থাকে না। কিন্তু উদ্দেশ্যগুলো বহুস্তরীয়, আর জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও ঠিক তাই। এই বৈঠকগুলোর উদ্দেশ্য বেশ জটিল, আর এর অনেকগুলো লেয়ার আছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটা খুবই পরিকল্পিত পদক্ষেপ। এর লক্ষ্য শুধু কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা না, এর চেয়েও বড় কিছু। বৈশ্বিক মঞ্চে বার্তা, আন্তর্জাতিক ধারণা পুনর্গঠন। আচ্ছা, এই কৌশলের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটা কি? সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের ইমেজ বা ভাবমূর্তিটাকে নতুন করে তৈরি করা। দলটি বিশ্বকে একটা নতুন মেসেজ দিতে চাইছে, আর তাদের নিয়ে যে পুরনো ধারণাগুলো আছে সেগুলো ভাঙার চেষ্টা করছে। তো তাদের মূল আন্তর্জাতিক লক্ষ্যগুলো কি কি? প্রথমত, বিশ্বজুড়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। দ্বিতীয়ত, নিজেদেরকে একটা অ্যাক্টিভ বা সক্রিয় গণতান্ত্রিক পার্টনার হিসাবে তুলে ধরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কমিউনিটির যে চিন্তাভাবনা, সেটাকে প্রভাবিত করা। সব মিলিয়ে তাদের যে একটা বিতর্কিত ইমেজ আছে, সেখান থেকে বেরিয়ে আসার এটা একটা খুবই সচেতন চেষ্টা। এই বৈঠকগুলোর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক মহলকে যে মূল মেসেজটা দিতে চায় সেটা হলো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। মানে তারা বোঝাতে চাইছে যে তারা সহিংসা বা অন্য কোনো পথে বিশ্বাসী নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ। এটা কিন্তু একটা বেশ শক্তিশালী রাজনৈতিক বার্তা, যা বিদেশি সরকার আর নির্বাচন পর্যবেক্ষকদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। নির্বাচনের দিকে নজর, ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপন। চলুন এবার এই কৌশলের পরের লেয়ারটা দেখি। এই যে এত কূটনৈতিক তৎপরতা, এর সাথে নির্বাচনের সম্পর্কটা আসলে কোথায়? এই সবগুলো পদক্ষেপই কিন্তু ভবিষ্যতের নির্বাচনের জন্য একটা কৌশলগত গ্রাউন্ড তৈরি করার অংশ। দেখুন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ধারণাটা কিন্তু এখন বদলে গেছে। আগে যেটা ছিল মূলত একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, এখন সেটা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আসলে একটা ব্যাপার এখন পরিষ্কার, এখনকার সময় বাংলাদেশের নির্বাচন আর শুধু দেশের ভেতরের ব্যাপার নেই। জামায়াত বা অন্য দলগুলোও এটা ভালোভাবে বুঝতে পারছে যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, এখন এখানকার নির্বাচনের উপর কড়া নজর রাখে। তাই বিশ্বমঞ্চে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করাটা এখন রাজনৈতিকভাবে খুবই জরুরি। তো নির্বাচনের আগে তারা কিভাবে একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে চাইছে, এখানে ৩টা মূল ধাপ আছে। ১ নম্বর, নির্বাচনের অনেক আগে থেকেই তারা নিজেদের বক্তব্য আর অবস্থান রাষ্ট্রদূতদের কাছে পৌঁছে দিচ্ছে। ২ নম্বর, এর মাধ্যমে তারা নৈতিকভাবে একটা শক্ত জায়গায় থাকতে চাইছে। কেন? যাতে ভবিষ্যতে নির্বাচনে কোনো কারচুপির অভিযোগ তুললে আন্তর্জাতিক মহল তাদের কথা শোনে। আর সবশেষে এর মাধ্যমে তারা যে একটা রাজনৈতিকভাবে একঘরে অবস্থা, সেখান থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক আলোচনা টেবিলে নিজেদের জন্য একটা জায়গা করে নিতে চাইছে। অভ্যন্তরীণ মনোবল বৃদ্ধি, দেশের সমর্থকদের জন্য একটি বার্তা। আচ্ছা, এই কৌশলের কিন্তু শুধু একটা আন্তর্জাতিক দিকই নেই, এর একটা বেশ শক্তিশালী অভ্যন্তরীণ দিকও আছে। এই বৈঠকগুলো দলের ভেতরের কর্মী সমর্থকদের জন্য একটা খুব বিশেষ বার্তা বহন করে। একবার চিন্তা করে দেখুন তো, দলের কর্মীরা যখন দেখে যে তাদের নেতারা বড় বড় দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন, তখন স্বাভাবিকভাবেই তাদের মনোবল বা মোরাল কিন্তু বেড়ে যায়। এটা তাদের কাছে একটা পরিষ্কার সংকেত দেয় যে তাদের দল আন্তর্জাতিকভাবে একা বা বিচ্ছিন্ন নয়। এই আত্মবিশ্বাসটা তাদের নির্বাচনী প্রস্তুতির জন্য তো বটেই, এমনকি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে দর কষাকষির সময়ও একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ দেয়। একটা কথা আছে, রাজনীতিতে মনোবল প্রায়শই প্রকৃত ক্ষমতার চেয়ে বেশি কার্যকর। আর এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতিতে অনেক সময় আসল শক্তির চেয়েও এই যে মানসিক বা প্রতীকী শক্তি, এটা অনেক বেশি কাজে দেয়। এই বৈঠকগুলো ঠিক সেই মনস্তাত্ত্বিক শক্তিটাই জোগানোর একটা চেষ্টা। ঝুঁকি এবং বাস্তবতা, একটি কূটনীতিক কৌশলের চ্যালেঞ্জ।
কিন্তু যে কোনো রাজনৈতিক কৌশলের মতোই এই পথটাও কিন্তু একদম মসৃণ না। এর কিছু বড় চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতাও আছে যা তাদের মোকাবেলা করতে হবে। চলুন সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম সীমাবদ্ধতাটা কি? দেখুন, শুধু রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করলেই তো দেশের সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না। এর জন্য মাঠের রাজনীতিটা খুবই জরুরি। দ্বিতীয়ত, দলটার অতীত নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কয়েকটা বৈঠকে চট করে দূর হয়ে যাবে না। তৃতীয়ত, সরকার পক্ষ তো স্বাভাবিকভাবেই এই বৈঠকগুলোকে দেশের ভেতরের বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আমন্ত্রণ হিসেবে দেখানোর একটা সুযোগ পাবে। তাই তাদের কূটনীতি আর মাঠের রাজনীতির মধ্যে একটা খুব কঠিন ব্যালেন্স করে চলতে হবে। আধুনিক রাজনৈতিক খেলা কৌশলের সারসংক্ষেপ। তো সবশেষে চলুন পুরো কৌশলটাকে এক জায়গায় নিয়ে আসি। এই সবগুলো স্তর মিলিয়ে কিন্তু আধুনিক রাজনীতির একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে, যেখানে দেশের ভেতরের আর বাইরের রাজনীতি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কৌশলগত নীলনকশাটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। রাষ্ট্রদূতের সাথে বৈঠক করার উদ্দেশ্য হল আন্তর্জাতিক বৈধতা পাওয়া। গণতান্ত্রিক বার্তা দিয়ে তারা নির্বাচন পর্যবেক্ষকদের প্রভাবিত করতে চাইছে। আবার এই কূটনীতির খবর প্রচার করে দলের ভেতরের মনোবল বাড়াচ্ছে, আর সব মিলিয়ে তারা নিজেদেরকে রাজনৈতিক সমীকরণে একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বা অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে কূটনীতি, ভাবমূর্তি আর আন্তর্জাতিক বার্তা এগুলো এখন ভোটের রাজনীতি থেকে আর আলাদা কিছু নয়। আজকের দিনে নির্বাচনী লড়াইটা শুধু দেশের ভোটের মাঠেই হয় না, এই লড়াইটা দূতাবাসের করিডোরে, আন্তর্জাতিক মিডিয়াতে আর বিশ্বজুড়ে মানুষের ধারণার জগতেও সমানতালে চলতে থাকে। বলা যায় কূটনীতি আর ভোটের রাজনীতি এখন একে অপরের পরিপূরক। আর এখানেই আমরা আজকের বিশ্লেষণটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে, কূটনীতি কি ভোটের রাজনীতিকে বদলে দিতে পারে? এই ধরনের কূটনৈতিক দৌড়ঝাঁপ কি আসলেই ভোটের রাজনীতির ফলাফলকে শেষ পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এর প্রভাব ঠিক কতটা টেকসই? উত্তরটা বোধহয় ভবিষ্যতের জন্যই তোলা থাক।